নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবেসি তোমায় গল্পের ৬২তম পর্ব। আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবে শুনতে থাকুন ধারাবাহিক প্রেমের গল্প ভালোবাসি তোমায়। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে সোহম বিতিশাকে জানায় কে বা কারা এই সমস্ত গন্ডগোল করেছে। আর সোহম এটাও বিদিশাকে জানায় যে একটা বড় ধরনের ঝড় আসতে চলেছে, যে ঝড়ে প্রথম সোহমকেই উড়িয়ে নিয়ে যাবে। এরপর কি হলো সেটি জানতে হলে আমাদের পরবর্তী পর্বগুলোর সঙ্গে থাকুন। কিছুক্ষণ চুপ থেকে অপূর্ববাবু বললেন, সে অনেক গল্প অরুণা, এক রাতে এই গল্প শেষ হবে না। অরুণা দেবী অস্থির হয়ে বলেন, আমি শুনবো, তুমি বলো। কিছুক্ষণ চুপ থেকে অপূর্ববাবু গল্প শুরু করলেন। বললেন, সুগন্ধার জন্মের সময় সুগন্ধা দাদু হরিশঙ্কর মিত্র কলকাতার একটি জমি সংক্রান্ত ব্যাপারে আইনি লড়াইয়ে জয়লাভ করার পর প্রচুর ক্ষতিপূরণ পেয়েছিলেন। এতে শুধু তার টাকা পয়সাই আসেনি, তার হারিয়ে যাওয়া মান সম্মানও ফেরত পান। তিনি এতটাই খুশি ছিলেন যে মেয়ের ঘরের সদ্যজাত নাতনিকে এই জয়ের কারণ হিসাবে সৌভাগ্যবতী মানেন এবং কর্ণমাধবপুরে তার জমিদার সমান জমি থেকে ২১ বিঘা জমি, বড় পুকুর ও তার সাথে লাগোয়া বড় দোতলা বাড়ি তিনি নাতনির নামে করেন। এ কথা তিনি কাউকে বলেননি। এ কথা শুধু জানতো সুগন্ধার বাবা মা, সুগন্ধার দাদু আর হিসাবরক্ষক সুনীল। আর এই সুনীলের ছেলে হলো বিনয় দাশগুপ্ত। অরুণা দেবী আশ্চর্য হয়ে বলেন, সুগন্ধার বাবার অবস্থা তো যথেষ্ট ভালো ছিল, তবে শেষ পর্যন্ত হিসাবরক্ষকের ছেলের সাথে। অপূর্ববাবু অরুণা দেবীকে থামিয়ে দিয়ে বললেন, আগে থেকে কোনো সিদ্ধান্তে এসো না, আগে গল্প শেষ করি, তারপর বলো। অপূর্ববাবু শুরু করলেন, তুমি আর সুগন্ধা তো একই ক্লাসে পড়তে, তুমি তো জানো ও কত নাকুচু স্বভাবের ছিল, কেমন জেদি স্বভাবের ছিল। যেটা ওর পছন্দ ছিল সেটাই ওর চাই। আর ওর মতো সুন্দরী সে সময় আমাদের গ্রামে আর কেউ ছিল না। পাশের গ্রাম থেকে সুগন্ধাকে দেখতে আসতো ছেলেরা। সুগন্ধার রূপের কথা জনে জনে ছড়িয়ে পড়েছিল। পাশাপাশি বাড়ি হওয়ার সুবাদে আমিও সুগন্ধার খুব কাছে ছিলাম। ছোটবেলা থেকেই একসাথে বড় হওয়া, কিন্তু বন্ধু ছাড়া আমি ওকে কোনোদিনও অন্য নজরে দেখিনি। কিন্তু জানি না কখন ও আমাকে ভালোবেসে ফেলেছিল। আমি বুঝলাম সেদিন, যেদিন সুগন্ধাকে কথায় কথায় তোমার কথা বলেছিলাম। ও আমাকে কিছু বলেনি। বাড়ি গিয়ে ওর ঘরের সব আসবাব ভাঙচুর করেছিল। তোমার আমার সম্পর্কের টানাপোড়েনের বেশিরভাগই ওর তৈরি। জানি না কি হয়েছিল সেদিনের পর, ও যখনই কথা বলতো আমাদের সম্পর্কটা ভেঙে দেওয়ার কথা বলতো। তোমাকেও তো স্কুলে কত টর্চার করেছে, সে তো কারো অজানা নয়। যখন কোনো কিছুতেই কিছু হচ্ছিল না, মনে আছে ওকে আমি আমার ঘরে নিয়ে অনেক অনেক বুঝিয়েছিলাম। ও মেনে নিল আমাদের সম্পর্ক, বলল এরপর থেকে সব ঠিক হবে। কিন্তু ও কথা রাখলো না। বাড়ি গিয়ে ও অন্ন জল ছাড়লো। ওর বাবার কাছে গিয়ে জেদ ধরলো আমার সাথে ওর বিয়ে না দিলে ও খাওয়া পড়া সব ত্যাগ করবে। মেয়ে অন্ত প্রাণ বাবা। আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব আনতেই যেন উৎসব লেগে গেল। সবাই সুগন্ধাকে বউ করে আনার জন্য যেন প্রস্তুত। সময় বুঝে বাড়িতে মাকে বললাম তোমার কথা। পরদিন বাবা হুমকি দিলেন,
তোমাকে বিয়ে করলে আমাকে ত্যায্য পুত্র করবেন। আর অরুণা, গল্পের শুরু এখান থেকেই। তখন তোমাদের বাড়ি থেকেও তোমার ওপর চাপ। বিয়ের জন্যই নিশ্চয়ই। আমি নিজেও তখন সবে বাবার ব্যবসা দেখছি। আর্থিক দিকে দিয়ে বললে বাবাই ভরসা। আমি তোমাকে আর সুগন্ধাকে নিয়ে অসহায়। সুগন্ধাকে অনেক অনেক বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ। চেয়েছিলাম ওদের বাড়িতে গিয়ে কথা বলবো, কিন্তু মা তার দিব্যি দিয়ে বসলেন। সুগন্ধাকে বিয়ে না করলে মায়ের মরা মুখ দেখতে হবে। ভীষণ অসহায় আমি। উপায় খুঁজতে লাগলাম। একটা রাস্তা, একটা মানুষ যে আমাকে এই বিপদ থেকে বের করে আনতে পারবে। এমনি একদিন আমি মণ্ডলদের পুকুরের পাশ দিয়ে রাস্তা ছিল সেই দিকেই যাচ্ছিলাম। পেছন থেকে একজন ডাকলো। তাকিয়ে দেখি বিনয়দা। বিনয়দা আমার থেকে বয়সে বছর দুয়েক বড়। ও ছোটবেলা থেকে তন্ত্রমন্ত্র নিয়ে থাকতো। মা কালীর ভক্ত ছিল। বাড়িতে ওর মন্দিরও ছিল। ছোটখাটো তাবিজ কবজ নিয়ে ওর বেশ নাম ডাক। তো বিনয়দা পুকুরে মাছ ধরছিল বড়শি দিয়ে। আমাকে দেখে বড়শি রেখে আমার কাছে এসে দাঁড়ায়। আমাকে বলে, অপু শোন এদিকে। আমি অবাক হয়ে গেলাম। হঠাৎ আমাকে কেন দরকার? সাইকেলটা রেখে যাই ওর কাছে। যেতে ও আমাকে বলে, তোকে একটা কথা বলতে চাই। তবে তোকে কথা দিতে হবে, এই কথা কাউকে বলবি না। তবে কিন্তু তোর সর্বনাশ হয়ে যাবে। কথাগুলো হঠাৎ শুনে আমি কেমন ঘাবড়ে গেলাম। জিজ্ঞেস করলাম, কি এমন কথা যে কাউকে বলা যাবে না? বিনয়দা ফিসফিসিয়ে বলল, শোন, তোর কোনো পারিবারিক অসুবিধা চলছে তাই তো? আমি আমতা আমতা করতে লাগলাম। জিজ্ঞেস করলে, তুমি জানলে কি করে? বিনয়দা আমার আরো কাছে এসে বলল, মা বলেছে তুই খুব অসুবিধায় আছিস। কিছু বুঝে উঠতে পারছিস না, তাই মা আমাকে তোকে সাহায্য করার জন্য পাঠিয়েছেন। বিশ্বাস করো অরুণা, ওর এই কথাতে আমি থতমত খেয়ে গেছিলাম। আমার কষ্টের কথা, অসুবিধের কথা কিভাবে কেউ জানলো? আমি তো কাউকেই কিছুই বলিনি। আমি বললাম, এসব তুমি কি করে জানলে বিনয়দা? বিনয়দা বলল, আমাকে মা বলে দেয় রে। আমি আবার জিজ্ঞাসা করলাম, কোন মা বিনয়দা? বলল, আরে মা চণ্ডী আমার স্বপ্নে আসছেন কয়েক রাত ধরে। বারে বারে বলছে তোকে সাহায্য করতে। তাই তো আমি এসেছি। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম ওর কথা। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, তোমার মন্দিরের মা এত জাগ্রত? তা আমি তো কখনো জানতাম না। বিনয়দা বলল, সব কথা সবাইকে বলা যায় না রে। অরুণা, কি যে হলো কে জানে, কেমন যেন বিশ্বাস হয়ে গেল ওর ওপর। এত অসহায় ছিলাম, ওই মুহূর্তে মনে হলো ওর পা দুটো জড়িয়ে ধরে কেঁদে বলি, রাস্তা দেখাও বিনয়দা, আর পারছি না। আমি বাচ্চাদের মতো প্রায় কেঁদে ফেললাম। বললাম, তুমি কি সত্যি জানো আমার বিপদের কথা? বিনয়দা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ, এসব কথা এখানে না আলোচনা করাই ভালো। তুই কাল মঙ্গলবার আছে, সন্ধ্যাবেলায় মন্দিরে আয়। আমি তোকে গুণে বলে দিচ্ছি
তোর ভবিষ্যৎ। আমি তোর সব বিপদ কাটিয়ে দেব। মায়ের ওপরে ভরসা রাখ। মায়ের আদেশ। তুই একদম চিন্তা করিস না। সন্ধ্যাবেলা মোমবাতি, ধূপকাঠি নিয়ে মন্দিরে চলে আসিস। কথাগুলো বলে ও চলে গেল। আর দাঁড়ালো না। অরুণা, আমি না তন্ত্রে মন্ত্রে কোনোদিনও বিশ্বাস করতাম না। কিন্তু যখন ও আমাকে আমার মনের কষ্টের কথা বলল, আমি কেমন যেন ওর কথা অন্ধের মতো বিশ্বাস করতে লাগলাম। বাস্তব, কল্পনা আর অন্ধবিশ্বাস সব মিলেমিশে একাকার। দুরু দুরু বুকে মঙ্গলবার সন্ধেবেলায় হাজির হলাম ওর বাড়িতে। কয়েকজন বসেছিল সমস্যা সমাধানের জন্য। আমাকে চোখের ইশারায় বসতে বলল। বেশ কিছুক্ষণ বসার পর আমার নম্বর এলো। আমি কাছে যেতেই জল, ফুল, মন্ত্র দিয়ে কি সব গুনে টুনে আমাকে বলল, যার জন্য এত ঝামেলা তার নাম সুগন্ধা। সে কিছুতেই আমাকে অন্য কারো হতে দেবে না। কারণ আমার ওপর শনির কোপ পড়েছে। রাহু, কেতু আরো কি হাবিজাবি। সেই জন্য নিয়ম করে প্রতি মঙ্গলবার আর শনিবার উপোস করে পুজো দিতে হবে মায়ের মন্দিরে। সাথে কিছু নিয়ম দিয়েছিল। সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে ১১ সপ্তাহ। তারপর সেই ১১ সপ্তাহ পর অমাবস্যার রাতে তন্ত্রমতে আমার গ্রহের ফের কাটাতে পুজো দিতে হবে, যা বেশ ব্যয় সাপেক্ষ। পুজো শেষে একটা তাবিজ দেবে বিনয়দা। সেটা সুগন্ধার ঘরে অমাবস্যার মধ্যরাতে রেখে দিলে সব দোষ কেটে যাবে আমার। এতদূর বলে থামলেন অপূর্ববাবু। অরুণা দেবী জিজ্ঞাসা করলেন, তারপর? অপূর্ববাবু কিছুক্ষণ অরুণা দেবীর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বললেন, অরুণা, আমি প্রথমে রাজি হইনি। বললাম, আমাকে যা করতে বলো করব, কিন্তু ওর ঘরে গিয়ে তাবিজ বেঁধে আসা আমি পারবো না। বিনয়দা বলল, তোর যখন সাহস নেই, চিন্তা করিস না, তোর হয়ে আমি রেখে আসবো। অরুণা, আমি সাহস পাইনি। নিজের ভালোর জন্য মধ্যরাতে একটা মেয়ের ঘরে কাউকে ঢোকানোর জন্য সাহস আমি দেখাতে পারিনি। বেরিয়ে এসেছিলাম সেদিন। এরপর কয়েকদিন আর যাইনি। ভাগ্য মেনে নিয়ে ভবিষ্যতের আশায় বসেছিলাম। সন্দেহ আর যুক্তির কাছে বারবার হার মেনে বন্ধু রবির কাছে সব খুলে বলেছিলাম। কি হলো কে জানে, কাকতালীয়ভাবে সেদিন রাত থেকে তোমার ধুম জ্বর। পরদিন খবর পেলাম মধ্যমগ্রামের কোনো হাসপাতালে ভোরবেলায় তোমাকে নিয়ে গেছে। ভীষণ জ্বরে তুমি নাকি বেহুঁশ। মনে ভয় আঁকড়ে বসল। সেই সময় ভয় হতে লাগলো, রবিকে বলে তোমার কি সত্যি ক্ষতি করে ফেললাম। ছুটে গিয়েছিলাম মন্দিরে, মাপ চাইলাম মায়ের কাছে। ভয় মানুষকে যেন বিশ্বাস করাতে শেখায়। আর সেই কাজটাই আমি করলাম। অরুণা, বিশ্বাস করে নিলাম বিনয় যা বলছে সব সত্যি। তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরলে। আমিও রাজি হলাম জীবনের টানাপোড়েন থেকে মুক্তি পাওয়ার জন্য। শুরু হলো প্রস্তুতি অমাবস্যার রাতে। যা যা আমাকে জোগাড় করে দিতে বলেছিল আমি সব দিয়েছি। কিন্তু সমস্যা ছিল সুগন্ধার ঘর পর্যন্ত কিভাবে পৌঁছানো যাবে। শেষে বুদ্ধি বের করা হলো। সুগন্ধাকে যে দেখাশোনা করার জন্য একটা মেয়ে ছিল, বিনি, সেই বিনিকে টার্গেট করলাম আমরা। বিনির গয়নার খুব লোভ ছিল। অনেকদিন তককে তকে থাকার পর
শ্রাবণ মাসে যে মেলা হতো, সেই মেলায় একদিন ধরলাম বিনিকে। আমার সাথে বিনয়ও ছিল। বিনয় ওকে যা বলেছিল, ১ম এ না মানলেও গয়না আর টাকার লোভে পরে মেনে গেল। ওর কোমরের রূপোর বিছা, পায়ের রূপোর মল, দুহাতে একজোড়া বালা, হার ৳৫০০ ওর চাই। অরুণা, আমার সামর্থ্য সেই সময় কিছুই ছিল না। সাইকেল বিক্রি করলাম। বাবার ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করে ঘটনার ২ দিন আগে বিনিকে ওর চাহিদার মতো সবকিছু দিলাম। খুশিতে উচ্ছল হয়ে উঠল বিনি। বলল, "যা বলবো তাই করবে ও।" আমি মনে মনে ভয় পেলেও স্বস্তির শ্বাস ফেললাম। কিন্তু আমাকে যে ওরা দুজন মিলে বোকা বানাচ্ছিল বুঝতে পারিনি। অরুণা, আমি একদম বুঝতে পারিনি জানো। আমার অসহায়তা, আমার বোকামোর সুযোগ নিয়ে ওরা সবকিছু নষ্ট করে দিল। আর আমি দর্শকের মতো দেখলাম। আমার কিচ্ছু করার ছিল না। কান্নায় গলা বুজে আসে অপূর্ব বাবুর। অরুণা দেবী কিছু একটা চিন্তা করে যেন ভয়ে কাঁচা হয়ে ওঠেন। ফিসফিসিয়ে বলেন, "কি বলছো অপূর্ব? চুপ করে থেকো না। বলো তারপর কি ঘটেছিল? আমি পুরোটা শুনতে চাই।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আপনাদের একটিমাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ধন্যবাদ। ভালো থাকবেন।